আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের মেঘালয় শিলং ভ্রমণের প্রথম পর্ব। সেটা হলো গুয়াহাটি শহরে থাকার অভিজ্ঞতা। গুয়াহাটি শহর থেকে মেঘালয়ের কালিজিরাঙ্গা পর্যন্ত দূরত্ব 192 কিলোমিটার। মোটামুটি 3 থেকে 4 ঘন্টা সময় লাগে কাজিরাঙ্গা পৌঁছাতে। আজ হলো 18ই ফেব্রুয়ারি। আমরা 16ই ফেব্রুয়ারি সরিয়াঘাট চড়ে গুয়াহাটি এসেছিলাম। আজকে আমাদের গুয়াহাটি ছেড়ে কাজিরাঙ্গা যাওয়ার পালা। সকালে উঠে ব্রেকফাস্ট সেরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম, যেহেতু আমাদের চেক ইন এবং চেক আউট টাইম অনুসারে 10টায় বেরিয়ে যাওয়ার কথা ছিল এবং আমাদের কাজিরাঙ্গা পৌঁছাতে সময় লেগেছিল 4 ঘন্টা। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা সোজা গেলে গুয়াহাটি মেট্রো স্টেশন পড়ে। যারা মেঘালয় সিরিজের প্রথম পর্বের ভিডিওটা দেখোনি তারা গিয়ে আমার ইউটিউব চ্যানেলে দেখে আসতে পারো। আর যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তবে চলো শুরু করি আমাদের দ্বিতীয় দিন, মানে মেঘালয় সিরিজের দ্বিতীয় পর্বের কথা। আমরা যেরকমটা মতো বললাম যে গুয়াহাটি থেকে আমরা যাব এবার কাজিরাঙ্গার উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে কাজিরাঙ্গা পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টা এবং সেখানে গিয়ে আমরা কি করলাম, কি দেখলাম, সেখানে আমরা 2 দিন স্টে করেছিলাম প্ল্যান অনুযায়ী। তো তারপর আমাদের ছিল কাজিরাঙ্গা থেকে শিলংয়ের যাওয়ার জন্য যাত্রা। তো চলো তবে আজকে এই ভিডিওটা শুরু করি। কাজিরাঙ্গাতে আমরা এই হোটেলটাতে স্টে করেছিলাম। এটা একদম চা বাগানের সামনেই এবং এটা একদম নিউলি তৈরি হয়েছে। তো এটাই দেখছো, এটা আমাদের হোটেলের রুমটা। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং যেহেতু নতুন তৈরি হয়েছে তাই সবকটা ফার্নিচার বা জায়গাটা প্রচণ্ডই পরিষ্কার ছিল। তো এরা খুবই ভালো করে মেনটেন করে রুমগুলোকে। রুমটা তুলনামূলকভাবে অনেকটাই বড় আর বাথরুমটাও বেশ পরিষ্কার ছিল। আমরা যেহেতু অনেকটা রাত করেই পৌঁছেছিলাম তাই আমি ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি। আমরা এই সকালে উঠেছি, এই হচ্ছে আমাদের সকালবেলা। কাজিরাঙ্গাতে থাকার আমাদের এটা সেকেন্ড দিন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের জানাবো কাজিরাঙ্গাতে কোথায় যাবেন, কি দেখবেন এবং কোথায় থাকার ব্যবস্থা আছে, সমস্ত বিষয়টাই আমি দেবো। এবং এই কাজিরাঙ্গা ট্যুরের জন্য কতটা কস্ট হয় সমস্ত ডিটেলসটাই আমি দেবো। চলুন তবে দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। আমাদের ব্রেকফাস্টের জন্য ছিল পরোটা, আলু চচ্চড়ি আর একটা মিষ্টি। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়েছিলাম অর্কিড গার্ডেন দেখার জন্য। কাজিরাঙ্গাতে থাকলে এই অর্কিড গার্ডেন হচ্ছে খুব পপুলার একটা গার্ডেন পার্ক হিসেবে পরিচিত। আমাদের এই পার্ক থেকে কাজিরাঙ্গা আর অর্কিড পার্কের দূরত্ব ছিল মোটামুটি 20 মিনিটের মতো। এই পার্কটি ওয়ার্ল্ডের সবথেকে বড় অর্কিড পার্ক হিসেবে পরিচিত এবং এখানে 1000-এরও বেশি অর্কিড পাওয়া যায় দেখতে। পার্কে ঢোকার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। উত্তর পূর্ব ভারতের জীব বৈচিত্র্যের সর্বশ্রেষ্ঠ গৌরব হলো এই অর্কিড। চা এবং পেট্রোলিয়ামের পরে এখানকার বন, পাহাড় এবং পর্বতমালার মধ্যে পাওয়া প্রচুর পরিমাণে অর্কিডের জন্য সারা বিশ্বে পরিচিত। অর্কিড এখানকার আদি প্রাকৃতিক স্বাস্থ্য এবং ঐতিহ্যের প্রতীক। আসামের নিজস্ব রাজ্যের ফুল কৌপো একটি জনপ্রিয় অর্কিড। উত্তর পূর্ব ভারতের প্রাকৃতিক দুনিয়া জুড়ে অসংখ্য অর্কিড আছে। সারা পৃথিবীতে প্রায় 25,000 থেকে 35,000টি অর্কিডের প্রজাতি আছে। ভারতে প্রায় 1314টি প্রজাতির অর্কিড আছে। এখনও পর্যন্ত বিজ্ঞানীরা উত্তর পূর্ব ভারতে প্রায় 850 প্রজাতির অর্কিড শনাক্ত করতে সমর্থ হয়েছে। এই পার্কে ঢুকতে পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 50 টাকা করে। কাজিরাঙ্গা ন্যাশনাল অর্কিড এবং বায়োডাইভার্সিটি পার্কে আরও 600 প্রজাতির বন্যজীবন আছে, যা এখানকার বিশেষজ্ঞরা উত্তর পূর্ব ভারতের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করেছেন। এই প্রজাতির অনেকগুলোই বিরল এবং শুধুমাত্র স্থানীয়ভাবে পাওয়া যায়। সম্ভবত কিছু প্রজাতির এখনও নামকরণ করা হয়নি। কিছু অর্কিড এমনও আছে যাদের নিজস্ব বাসস্থান ছাড়া অন্য কোথাও রোপণ করতে পারা যায় না।
এই পার্কের মধ্যে রয়েছে ভারতের সবচেয়ে ছোট প্রজাতির অর্কিড। প্রকৃত সংরক্ষণের অভাবে দুটি প্রজাতির অর্কিড এখনও উত্তর পূর্বাঞ্চল থেকে বিলুপ্ত হয়ে আছে। এই ন্যাশনাল পার্কের দুটো মেন লক্ষ্য হলো এটি উত্তর পূর্ব ভারতের অর্কিড সংরক্ষণ এবং অর্কিডের মূল্য এবং প্রয়োজনীয়তা সম্পর্কে জনসাধারণকে সচেতন করা। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের কোহরা জোন থেকে মাত্র 3 কিলোমিটারের দূরে অবস্থিত এই অর্কিড পার্কটা। গাড়িতে যেতে সময় লাগে মাত্র 15 মিনিট এবং এটি উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ অর্কিড ন্যাশনাল পার্ক। আমরা জঙ্গল সাফারি শেষ করেই রওনা দিয়েছিলাম এই পার্কটির জন্য। প্রবেশ মূল্য তো তোমাদের আগেই বলে দিলাম, 100 টাকা করে। এখানে প্রায় 300 প্রজাতির অর্কিড, ক্যাকটাস, 100 রকমেরও বেশি ফল, শাকসবজি এবং আরও 30 রকমের বেশি প্রজাতির বাঁশ আছে। এখানে প্রদর্শনীর মধ্যে দিয়ে আসামিরা তাদের জীবনযাত্রার রীতিনীতি এবং পৌরাণিক অস্ত্রশস্ত্রের অনেক নিদর্শন দেখতে পাওয়া যায়। ফোক কালচারাল নৃত্য এখানে প্রদর্শিত হয়, যা সত্যি মন কেড়ে নেওয়ার মতো। পার্কটি সম্পূর্ণভাবে ঘুরে দেখতে পুরো একটা দিন সময় লাগে। যারা গৌহাটি যাওয়ার পরিকল্পনা করছেন তারা এই একটা দিন অর্কিড পার্ক দেখার জন্য রেখে দিতে পারে। এছাড়াও এই পার্কটির মধ্যে আছে লোক সাংস্কৃতিক অনুশীলনের জন্য একটি স্থান। এছাড়াও এই পার্ক এখন আসামের স্থানীয় সংস্কৃতি উন্নয়নের একটি কেন্দ্র। পর্যটকদের বিনোদনের জন্য এখানকার স্থানীয় শিল্পরূপ প্রতিদিনই অল্প অল্প করে সারাদিনই নিয়মিত দেখানো হয়। এখনকার লোকশিল্পীরা প্রাকৃতিক পরিবেশে তাদের নিজস্ব বাদ্যযন্ত্র বাজানো এবং অন্য কোনো তারযন্ত্রের সাহায্যে সারাদিন এক মনে পর্যটকদের বিনোদনের জন্য বাজিয়ে কিংবা আপন মনে গান গেয়ে চলেছে। কাজিরাঙ্গার মানুষরা তাদের লোকসংস্কৃতিটাকে বজায় রাখার জন্য একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট মিউজিয়ামও তৈরি করেছে। সেটিও এই অর্কিড গার্ডেনের মধ্যেই আছে। নানা প্রজাতির এবং নানা ধরনের অন্তত কমপক্ষে 300টারও বেশি লোকবাদ্যযন্ত্র আছে, যেটা এখানে এই মিউজিয়ামে সাজানো হয়েছে। এখানে আর একটা ভালো জিনিস আমরা দেখলাম যে এখানকার একজন গাইড থাকেন, যিনি এই সমস্ত বাদ্যযন্ত্র বা সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো বাজাতে জানেন এবং ওনারা বাজিয়ে বাজিয়ে দেখাচ্ছিলেনও কিরকম কোনটার আওয়াজ হয়। এবং সচরাচর আমার যতদূর মনে হয় যে পুরুলিয়াতে গেলে এই সমস্ত বাদ্যযন্ত্র যেগুলো ব্যবহার হয় সেখানেও কয়েকটা বাদ্যযন্ত্র এরকম আছে। এছাড়াও এই পার্কটিতে রয়েছে একটি ধানের সংগ্রহশালা বা মিউজিয়াম, ঔষধি গাছের বাগান এবং এটি পণ্য সামগ্রী কেন্দ্রের পাশাপাশি স্থানীয় ফুল এবং ফলের জন্য একটি বাগান। এছাড়াও রয়েছে এখানে একটি মাছের পুকুর এবং এই পার্কটি অনেকটা 3 একরের মতো বেশি জমি নিয়ে রচিত, তাই বেশিরভাগ প্রজাতির বা বিভিন্ন প্রজাতির গাছও এখানে খুব সেপারেট ওয়েতে করা থাকে, যাতে দর্শকদের বুঝতে এবং দেখতে খুব সুবিধা হয়।
একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে চালের প্রজাতি আছে যা বিভিন্ন ঋতুতে উৎপন্ন হয়। তাদের অধিকাংশই আমাদের দৈনিক রেসিপি থেকে অদৃশ্য হয়ে গেছে, বা আমাদের কৃষকদের তাদের বীজ সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এখনকার বিশেষজ্ঞ দল এই স্থানীয় নমুনা সংগ্রহের জন্য অক্লান্ত পরিশ্রম করে, তাদের ইতিহাস সংগ্রহ করছে এবং এই এলাকায় চাষ করা 300টিরও বেশি স্থানীয় জাতের ধানের বীজ সংগ্রহ করা চলছে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো সেটা হচ্ছে এখানকার ঔষধি গাছের বাগান, এবং এছাড়াও আছে এখানে একটা মাছের পুকুর। মাছ সচরাচর জানোই তোমরা যে আমাদের প্রাকৃতিক ঐতিহ্যেরই অংশ। বিভিন্ন কারণে নদী পুকুর থেকে স্থানীয় মাছের প্রজাতিরা অদৃশ্য হয়ে যাচ্ছে। উত্তর পূর্ব ভারতের সকল প্রজাতির সাথে একটি বাঁশের বাগানের উন্নতিকরণ এবং পরিকল্পনা করা হয়েছে। এই বনে বাঁশ এবং বেতের বিভিন্ন প্রজাতি সংগ্রহ করা রয়েছে। চলো তবে দেখে নিই। এখানে পর্যটকরা উত্তর পূর্ব ভারতের জাতিগত খাদ্যের স্বাদও পেতে পারেন। সে এক সম্পূর্ণ আলাদা অনুভূতি। এখানকার নিরামিষ থালিতে 20 রকমের আলাদা রেসিপি থাকে এবং এখানকার এই নিরামিষ থালির প্রাইস ভ্যালু হচ্ছে 150 টাকা। নিচ্ছে কিন্তু সাজিয়েছে বল। হ্যাঁ, দারুণ সাজিয়েছে, অনেক বেটার। কি বিশাল গার্ডেন বলতো। তোমার এগুলো সব দেখা না, আমার এটা এই প্রথম আমাদের এটা কোম্পানি করছে, এটা হয় না সাধারণত। তুমি প্রথমেই দেখছো? এইভাবে আসি না, আচ্ছা, সেইভাবে হয় না, এটা শিডিউলে থাকে না। না, শিডিউলে করা যায় না। চল উনি গেট থেকে বলতে বলে দেবেন, একটা মারলেই হয়ে গেল, বেশি লাগবে না। बोलो मोटा-मोटी बोलने, हमारा टाइम कम है। अच्छा डन। और ये वाला हमारा नोटिस का कमन बेब है, हर चीज के लिए यूज होता है। बाम्बूचा तोड़ना घर बनाने के लिए, घर बनाना। अच्छा, जेरा मेन बात, गेट बनाने के लिए, हर चीज के लिए यूज होता है। हां, দেখিস পা কিন্তু নেমে যাচ্ছে। তোম হয় আমি 4-5 বার হোঁচট খেয়েছি ওই জন্য। ये बाम्बूचा मिल्टन, এটা কি? इसका नाइफ का हैंडल, कुल्हाड़ी का हैंडल लगा सकते हैं। फ्लेक्सिबल ज्यादा है, अंदर का होलो कम है, होल कम है, हल कम रहता है। और ये वाला हमारा नोटिस का कॉलेज में, इसका हाइट रहता है 70 फीट। 40। इसका घर बनाने के पिलर कंस्ट्रक्शन के काम के लिए यूज होता है। ये पूरा स्ट्रॉन्ग रहता है। अच्छा, ये बाम्बूचा मल्टीप्लेक्स, इसको गार्डन में डेकोरेट करके रख सकते हैं। ये बाम्बूचा वामिन है, इसको चाय पीने के लिए कप मग बना सकता है ये बाम्बूचा। अच्छा मग जी, कप। वाओ, दारुण तो। सेवेंटी वेराइटीज ही है यहाँ पे। ये सब आप लोग ही मेंटेन करते जी हो? जी, हमने এই পা
যেগুলো মেন সেগুলো দেখিনি। बुढ़ा बेली बेम्बू ये तो सारा ये किसका काम आता है? बुद्धिस्ट पंडित लोगों का धार्मिक लाठी है। उन लोगों का जो धर्मगुरु रहता है हाँ, वो हाँ। हाथ में एक लाठी लेता है। हाँ लाठी नहीं तो दे। ये बेम्बू यूज करते हैं, अच्छा इसलिए इसको बुढ़ा बेली बेम्बू बोलते हैं। দারুণ তো। আমার তো অদ্ভুত, আমার দারুণ লাগলো এখানটা। आए दिखा है ये ब्लैक वाला है निग्रा, বাহ प्लास्टिक जैसा स्लिप करेगा, आप हाथ लगा के देख सकते हैं। लेकिन दूसरा बेम्बू ऐसे स्लिप नहीं करेगा। এটা স্লিপ করতে। जी কি দারুণ, এটা কি হয়? ये हर चीज बना सकता है। केन जैसा है, মালুম নেই। बेट बेट मालूम है ना, বেত। बेट जैसा है, जैसे घुमाएगा ऐसे घूमेगा। ওরে বাবা। इसका बैठने के लिए टूल बना सकता है। ऐसे आप जैसे बैग ले रहा है ऐसे बैग बना सकता है, टोपी बना सकता है, मोबाइल का कवर हो लैपटॉप का हर चीज बना सकता है। সত্তর इसलिए ये फ्लेक्सिबल ज्यादा है। ये मणिपुर का है। বাহ দারুণ। और ये वाला हमारा नॉर्थ ईस्ट का सबसे स्ट्रॉन्ग बेम्बू है। আচ্ছা इसको हमारा आसामी में बोलता है जेंग ब्लू का, और इसका साइंटिफिक नेम है बाम्बूचा बाल्बुआ। हाँ इसको हम लोग घर बनाने के पिलर, जब बेम्बू से जो लेदर बनता है सीढ़ी ऊपर चढ़ने के लिए, तब ये बेम्बू यूज करता है। ये ब्रांच है, ये मेच्योर हो जाएगा तब इसका ऊपर लटक जाओ फिर भी नहीं टूटेगा। ये মানে এরপর strong দাঁড়ালে ভাঙবে না, नहीं भाई সবচেয়ে স্ট্রং। जी। अब मैं आपको लटक के दिखाता हूँ। ये मेच्योर हो गया है। हाँ अब इसका ऊपर एक कुंटल रख दो, आप भी लटक जाओ नहीं टूटेगा। আচ্ছা मैं आपको दिखाता हूँ, ये नहीं टूटेगा, अरे इतना स्ट्रॉन्ग रहता है ये। आप भी ऐसे लटक जाओ नहीं टूटेगा। দেখি আমারও যে নিতে পারবে। না পারবো না, ভয় করছে ভেঙে যাবে। नहीं टूटेगा। হ্যাঁ नहीं टूटेगा। দরকার নেই পড়ে। দারুণ সুন্দর। ওরা চলে গেল। ধর ওরা যাক না, ওরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাবে, আমরা দৌড়ে গিয়ে ধরে নেবো। ওরা কি একটাই খাবে, আমি টাইম দেখে নিয়েছি। ये बेम्बू से हम लोग बेम्बू राइस, बेम्बू बिरयानी बना के खाता है ये बेम्बू से। ও এই যে ভিতরে দিয়ে जी जी जी, इसका एक फ्लेवर है, হ্যাঁ হ্যাঁ वो হ্যাঁ फ्लेवर मिक्स होके खाने के लिए खुशबू निकलता है। হ্যাঁ হ্যাঁ फिर হ্যাঁ खाने के लिए वो बहुत टेस्टी होता है। বাহ জানি জানি, খেয়েছি বাম্বু বিরিয়ানি। अच्छा দাদা আমরা ধরে নেব, এটা শেষ। আচ্ছা এটা দেখে আপনারা বসুন, আমরা ধরে নিচ্ছি। बाम्बू सा बाम्बू, ये बेम्बू का काता रहता है और पूरा झाड़ है। ये पहले राजा महाराजा के दिन में इसे नेचुरली इसे फेंसिंग बनाने के लिए ये बेम्बू यूज किया था। গুলো আমরা এখানটা একটা ছবি তুলি। এত ভ্যারাইটিস আমি জীবনে জানতাম না, আজকে যাবো না। ये बेम्बू का भी काता रहता है। কাটা। वो ये सारा डिफरेंट है। ये पहले जमाने में जो राजा महाराजा के दिन में जो आदमी लोग बदमाशी करता है, इसके ऊपर फेंक के इसको सजा देता था। আরে বাবা এই তো হাত জ্বালা। आजकल तो जेल में डाल देता है। কাঁটা কাঁটা পাশের মানে বেড়ার মধ্যে না এইগুলো লাগিয়ে जो দেয়। बोर्डर में हाँ, हाँ। लगाया गया है। ওই যে वो वाला बेम्बू लगाया, वो वाला बड़ा वाला। इसका अगर इसका ऊपर गोली चढ़ने से भी वो जल्दी बाहर जाने के लिए इतना ত্রিপুরা का है ना। ये मेरा वर्ल्ड का लार्जेस्ट है এটা লার্জেস্ট चौड़ाई में, मोटा में। মোটা में। जी 1.5 स्क्वायर फीट रहता है ये नागालैंड का है। বাহ ये बेम्बू से कंटेनर बना के पहले जमाने में पानी लेने के लिए, गाय का दूध गिराने के लिए, नमक रखने के लिए, इसके अंदर दही रखने के लिए ये यूज किया। इसका अंदर का होलो बड़ा रहता है और इसका थिकनेस कम है। ये नोज में क्लोज रहता है। हम भी इधर का ही है। जी ये नोज में क्लोज रहता है। इसका बीच में होलो, इतना तक होलो रहता है। क्लेम्बर बेम्बू है ये। এই যে পিকচারটা দেখছো এটা হচ্ছে রাইস মিউজিয়াম, যেটা আমি তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে উত্তর পূর্ব ভারতে প্রচুর পরিমাণে চালের প্রজাতি আছে, যেটা খুবই সুন্দরভাবে সংরক্ষিত করে রাখা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পাবে। চলো তবে আমাদের এই অর্কিড গার্ডেন ঘোরাটা শেষ। আসলে কি বলো তো, আমরা যেহেতু একটা পার্টিকুলার ট্যুর কোম্পানির সাথে এসেছিলাম, তাই আমাদের একটা পার্টিকুলার টাইমও শিডিউল করা ছিল, আমরা নিজেদের মতো করে দেখতে পারিনি।
এই টোটাল অর্কিড বাগানটা এতটাই বড় এবং এতটাই ভ্যারাইটিস আছে, দেখার জন্য অন্তত 5-6 ঘন্টা তো লেগেই যাবে। সুতরাং একটা গোটা দিন তোমার লাগবে এই অর্কিড বাগানটা দেখার জন্য। চলো তবে তাও আমরা দেখেছি, এখন এবার আমরা হোটেলে যাই। তো হোটেলে ফিরে আমরা লাঞ্চ সেরে তারপর যাব আমরা জিপ সাফারি করার জন্য। তো কাজিরাঙা ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য আর কাজিরাঙা ন্যাশনাল পার্কে জিপ সাফারি করতেও পারো, আবার এলিফ্যান্ট সাফারিও করতে পারো। তো সম্পূর্ণ বিবরণটা আর সম্পূর্ণ ডিটেলসটা, প্রাইস ভ্যালুটা তোমাদের সাথে আমি শেয়ার করে দেবো এই ভিডিওতে। ও তার মাঝখানে আমরা বলে রাখি, আমাদের লাঞ্চের জন্য হোটেলেই থেকেই ব্যবস্থা করে দেওয়া হয়ে গেছিলো। তো হোটেলে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম ভাত, ডাল, ডিমের তরকারি। তো আমরা খেয়ে দিয়ে তারপর আমরা গিয়েছিলাম জিপ সাফারির জন্য। এই যে এই জায়গাটা দেখছো, এটা হচ্ছে কাজিরাঙা ন্যাশনাল পার্ক। তো আমরা জিপে করে এসেছিলাম এখানে। তো এখানেই মূলত হচ্ছে দুটো জিনিসের হচ্ছে ব্যবস্থা আছে, একটা জিপ সাফারি আর একটা হচ্ছে এলিফ্যান্ট সাফারি। তো এলিফ্যান্ট সাফারিটাও সকালবেলা হয়, একটা পার্টিকুলার টাইম ডিউরেশন করা থাকে, আর জিপ সাফারিটা একটা পার্টিকুলার টাইম থাকে। তো আমরা চুজ করেছিলাম জিপ সাফারি, এবং জিপ সাফারির জন্য আমাদের ভাড়া পড়েছিল পার পারসন 350 করে, মানে 350 টাকা করে পার পারসন। তো আমরা যে জিপটা ভাড়া করেছিলাম সেখানে 6 জন বসতে পারবে, ড্রাইভার সমেত। তো আমাদের টাইমিং ছিল হচ্ছে 4টে থেকে 6টা পর্যন্ত। তো এই টাইমের মধ্যে ওনারা কথা বলে নিয়েছিলেন যে গোটা জিপটার গোটা জায়গাটা ঘুরিয়ে নিয়ে আমাদের 6টার সময় হোটেলে পৌঁছে দেবে। একটা ইনফরমেশন দিয়ে রাখি, যারা কলকাতা থেকে কাজিরাঙা ফরেস্ট আসতে চাও তারা বাই এয়ার বা বাই ট্রেনে করে গুয়াহাটি চলে আসতে পারো। সেখানে নিয়ারেস্ট ট্যাক্সি স্ট্যান্ড থেকে তোমরা ট্যাক্সি নিয়ে চলে আসতে পারো কাজিরাঙাতে। আর গুয়াহাটি থেকে কাজিরাঙার ডিস্টেন্স হচ্ছে 175 কিলোমিটার, যেটা তোমাদের বললাম। এই রুট ধরেই আমরা এসেছি কাজিরাঙা ফরেস্টে। আর যারা তোমরা ট্রেনে আসতে চাও তারা ফুককাটিং জংশনে নামতে পারো, সেখান থেকে কাজিরাঙা ফরেস্টের ডিস্টেন্স হচ্ছে 75 কিলোমিটার। কাজিরাঙাতে আসার মেন টাইম হলো ডিসেম্বর থেকে এপ্রিল পর্যন্ত, মানে উইন্টার এবং সামার সিজনের মিডল টাইমটাতে তোমরা যে কোনো কেউ এখানে আসতে পারো। তবে একটা কথা বলে রাখি, সামার ভ্যাকেশন এলে এখানে অনেকটাই গরম পাবে তোমরা। কাজিরাঙা ন্যাশনাল পার্ক মূলত 4টে জোনে ভাগ করা আছে। সেন্ট্রাল জোন কোহারা, ইস্টার্ন রেঞ্জ বুড়া পাহাড় রেঞ্জ, আর হচ্ছে ওয়েস্টার্ন জোন বাগুড়ি। কাজিরাঙা ন্যাশনাল পার্ক মূলত একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত, এবং এই ন্যাশনাল পার্কে সাফারি দুভাবে করা যায়। এক হলো জিপ সাফারি আর এক হলো এলিফ্যান্ট সাফারি। জিপ সাফারিটা প্রত্যেকটা জোনেই তোমরা পেয়ে যাবে, আর যদি এলিফ্যান্ট সাফারি করতে চাও সেটা ওয়েস্টার্ন জোন আর ইস্ট জোন, এই দুটো জোনেই হচ্ছে এলিফ্যান্ট সাফারিটা হয়। জঙ্গল সাফারি করতে গেলে তোমরা এলিফ্যান্ট সাফারিটাই করতে পারো, কারণ জিপ সাফারির ক্ষেত্রে একটা পার্টিকুলার রুট ওরা মেনটেন করে, কিন্তু এলিফ্যান্ট সাফারির ক্ষেত্রে ওরা জঙ্গলের ভিতর দিয়ে যায়, তাই জন্য তোমরা আশেপাশের জন্তু জানোয়ারগুলোকে খুব কাছ থেকে দেখতে পারো। আমাদের 1 ঘন্টা ছিল জিপ সাফারি। তো আমরা জিপ সাফারি করে চলে এসেছিলাম হোটেলে আমাদের দিয়েছিল পাস্তা সেদিনের জন্য। আমাদের যেহেতু হোটেলে ফিরে রাতের বেলা বেরোনোর কোনো রাস্তা ছিল না, যেহেতু সেটা ফরেস্ট এরিয়ার মধ্যেই আমাদের হোটেলটা ছিল, তাই ওখান থেকেই হোটেলের লোকজনরা আমাদের জন্য একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করেছিল। তো এনারা এসেছিলেন সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য, এটা শুধুমাত্র আমাদের হোটেলের জন্যই ব্যবস্থা করা হয়েছিল, এবং পার পার্সন এই রেট পড়েছিল 500 টাকা করে। তো 1 ঘন্টার সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে হোটেলের নিচে আমরা অ্যারেঞ্জ করেছিলাম। তো চলো তবে সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে আজকের ভিডিওটা শেষ করি। আমি আবার পরের একটা ভিডিও নিয়ে আসবো, যেটা হবে মেঘালয় সিরিজের একদম শেষ পর্ব। তো শেষ পর্ব বলতে পারো তোমরা হচ্ছে সেটা শিলং পর্ব। তো আমরা শিলংয়ের ভিডিওটা নিয়ে পরের ভিডিওটাতে দেখাবো। ততক্ষণের জন্য
যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। Oh,